হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। এক কবি বলেছিলেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। আমাদের এখানেও আমরা একটা ফাঁদ পেতে রেখেছি, আর সেই ফাঁদে ধরা দিয়েছেন আপনারা, আর আপনাদের পাতা ফাঁদে ধরা দিয়েছি আমরা। আর এই ফাঁদে পড়ে যে কি সুখ আমরা দুপক্ষই জানি। আজকে আমাদের পাতা ফাঁদে ধরা দিতে আসছে মোহর মাকে সঙ্গে করে। এ এমন এক ফাঁদ যেখানে একজনকে নিয়ে আমাদের সুখ হয় না, অনেককে চাই। তাই আজকে এমন ফাঁদে যে সুন্দরী ধরা দিয়েছেন তার পাশে আরেকজনকে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই ঋষিকে। ঋষি, তোমাকে স্বাগত। মোহর, এই যে তোমার নাম মোহর, এর জন্য তুমি গর্বিত? প্রেমের ফাঁদে আমার দুটো নাম আছে, তবে মোহরটাই আমার ফেভারিট। তা তোমাকে নিশ্চয়ই মোহর নামে অনেকেই ডাকে। এখন তো মোহরটাই আমার নাম হয়ে গেছে, মানে সবাই এখন মোহর বলেই আমাকে চেনে প্র্যাকটিক্যালি। তোমার শিলমোহর হয়ে গেছে মোহর, ভাবা যায়। তা কেমন লাগছে তোমার অভিনয় করতে তোমার এই চরিত্রে? ডেফিনেটলি ভালো লাগছে, তবে এই প্রেমের ফাঁদেতে আমার যে চরিত্র মোহর, মোহর আমার অনেক বেশি কাছের, কারণ মোহরের সাথে আমি নিজেকে অনেকটা রিলেট করতে পারি। আমি অনেকটা মোহরের মতোই, মানে মোহর খুব আপরাইট, একদম সত্যি বা যেটা ঠিক সেটার জন্য একদম সবসময় স্ট্যান্ড নেয়। আমার ভেতরে ভেতরে খুব ভালনারেবল, খুব সেন্সিটিভ। আমিও খানিকটা ওরকম, ওপর থেকে মানে সবসময় ঝগড়া জন্য রেডি, স্ট্রং দেখাই, বাট ভেতর থেকে আবার খুব সেন্সিটিভ। আপনার কেমন লাগে ওর অভিনয় দেখতে? এখন তো খুব ভালো লাগছে, এখন ঠিকঠাকই মনে হচ্ছে করছে। এখন মনে হচ্ছে এই মোহর সত্যিই মোহর, আমার মেয়ে মোহর। এরকম এরকম গর্ব হয় ওকে যখন দেখেন আপনি স্ক্রিনে। ভীষণ হয়। মোহরের মা, ভাবা যায়? না, এটা মিশমির মা। ও মোহরের মা নয়? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মোহরের অন্য মা আছেন ওখানে? জানি না, সেটা এখনো বলা যাচ্ছে না। বেশ, ওর সঙ্গে একটু আলাপ সেরে নি ঋষি। ও যেরকম বললো ও রিলেট করতে পারে, আমারটাও কিন্তু অনেকটা তাই। আমিও রিলেট করতে পারি, কারণ ঋষি একটু ক্লামজি, অগোছালো যাকে বলে। আমিও নর্মাল লাইফে তাই। আমার রুমটা দেখলে তুমি বুঝতে পারবে মানে কীভাবে থাকে, মা ভালো বলতে পারবে। কেউ খুব এলোমেলো করে রাখে সবকিছু? হ্যাঁ, গোছানোর ভারটা আমারই। আচ্ছা, সেটা কি আপনি আছেন, আপনি গুছিয়ে দেন বলে, নাকি না এইটাই ওর ধরন? তাই আমার মনে হয়, করে এসেছি বলেই বোধহয় তাই। কেমন লাগছে তোমার এই অভিনয় করে? খুবই নতুন আমার কাছে, এবং ভালো লাগছে। সবাই খুব সাপোর্টিভ। এটা জোর করে বললো না, ও যেরকম অন স্ক্রিন রিলেট করতে পারে, আমরা রিলেট করতে পারি। তো আমাদের অন স্ক্রিন ক্যারেক্টারটাও শুরুতে খুব ঝগড়া করতো, যেটা অফ স্ক্রিনও হয়। তাই নাকি? না হতো, টাচ হুড, এখন আর হচ্ছে না। হচ্ছে না? না, হচ্ছে না। সেটা ভালো লক্ষণ না খারাপ? মিটমাট হয়ে গেছে, সেটা তো ভালো লক্ষণ। ঝগড়া না হওয়াই ভালো, আমার তো তাই মনে হয়। আবার শুনেছি কিছু কিছু ঝগড়া ভালো আর কি। বলছো? ঝগড়ার মধ্যে দিয়ে একটা নাকি হদিশ পাওয়া। তাহলে আজকে থেকে স্টার্ট করা যাক। আবার করো। ঝগড়া? করবি? না, থাক। বেশ বেশ, ভাব করে নাও সন্ধি। আমরা এখানে বাবা মার ইচ্ছে পূরণের জন্য একটা খেলা খেলি। খেলাটাকে আমরা 4টে ধাপে ভাগ করে নিয়েছি। 4টে ধাপে ভাগ করে আমরা 4টে ইচ্ছে পূরণ করে থাকি। খেলাটা শুরু করব, তার আগে তোমার কাছে জানতে চাইবো যে তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার মায়ের অনেক দিনের মানে এটা কমপ্লেন বলবো, যে আমি এত শপিং করি, এত জামা কাপড় কিনি, যে জামা কাপড় রাখার আর জায়গা নেই। তো মায়ের জন্য একটা ওয়ার্ড্রপ। বাহ, তোমার? আমার মা বিগত অনেকদিন ধরেই বলছে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে। তো আমার সেইভাবে সময় হয়ে ওঠে না মায়ের সঙ্গে গিয়ে শপিং করাটা। ওই জন্যই ভাবছিলাম মাকে একটা নতুন অ্যাকোয়াগার্ড যদি গিফট করা যায়। বাহ, বেশ। তোমার প্রথম ইচ্ছের জন্য মোহর, আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আসছে দেখা যাক। বলে মালে নারদ নারদ, এবারে চড়বে পারদ, বাড়িওয়ালা জিতবে খেলা, বুঝবে খেলা ভাড়াটে। এগুলো কি বলেন তো? নিন, হাতে নিয়ে দেখুন।
অংশের মধ্যে মিল কি? যেভাবে তুমি হাসছো তাতে মনে হচ্ছে মিলটিকে তুমি জব্দ করতে পেরেছো, ধরে ফেলেছো। কিন্তু নিশ্চিত হও, ভেবে উত্তর দাও, কেননা ভুল করলে 25 তোমার হাতছাড়া হয়ে যাবে। তখন কিন্তু ওইদিকে যিনি আছেন তিনি যেভাবে হাসছেন তিনি চ্যালেঞ্জ করে বসবেন। উত্তরটা কি মোহর? প্রশ্ন শুনতে চাই না, আমি উত্তর পেতে চাই। দুটো তো আমার মনে হচ্ছে, থার্ডটা আমি শিওর নই। মোহর আমি নিজে হাতে যেটা আছে মোহরই তো বলি। মোহর। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। না, বেশ, দেখা যাক। ঋষি, তুমি কেন এরকম পাগলামো করছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগলামি করছি, আমি পাগল হয়ে গেছি। মোহর, আমি তোমাকে ভালোবাসি। মোহর, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার চরিত্রটির নাম মোহর। মাঝখানে আমরা মোহর সত্যি সত্যি দেখলাম, আর এই শেষে যাকে দেখলাম তিনি গণিকা বন্দ্যোপাধ্যায়, তার ডাক নাম মোহর। চলতি নাম মোহর, তাই অনেকেই মোহর দি বলে ওনাকে ডাকতেন। তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে, সেই হেতু তুমি 25 পয়েন্ট পেয়ে গেছো। উল্টো দিকের মানুষ কিন্তু 25 জোগাড় করে ফেলেছে। এগিয়ে গেছে। তোমার একটু চাপ। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য ফার্স্ট লেভেলের প্রথম প্রশ্ন কি আসছে দেখা যাক। শুধু বুবুই দেখেছো মগন বাবু, ফাঁদ তো দেখনি। ডিটেকটিভ গল্পে দেখা যায় গোয়েন্দা এই পিস্তল চালাচ্ছে তো এই রিভলভার। পিস্তল আর রিভলভারের পার্থক্য আমরা অনেকেই বুঝি না, যেহেতু দুটি হ্যান্ডগান, অর্থাৎ দুটিকেই এক হাতে চালানো যায়, তাই এই গোলমালটা হয়। কিন্তু পিস্তল এবং রিভলভার আলাদা জিনিস। পিস্তলে ম্যাগাজিন লাগিয়ে গুলি ছোঁড়া হয়, আর রিভলভারে ম্যাগাজিন ছাড়াই 6টি গুলি ভরে নেওয়া যায়। রিভলভারের নাম কেন রিভলভার? রিভলভারের নাম কেন রিভলভার? একটা অনুমান করছি। নিশ্চয়ই। বিকজ যেখানে গুলিগুলো ভরা হয় সেই জিনিসটা রিভলভ করে, মানে রিভলভ করে ওটা ব্যারেলে এলো গুলিটা, তো ওই জন্য হয়তো রিভলভার বলা হয়। জাস্ট গেস করছি। তোমার হাসি দেখে মনে হচ্ছে যে ঠিক গেস করেছি। তাই? মনে আমার হাসি ভীষণ ছলনাময়ী। তাহলে আরেকবার ভাবতে দাও। তুমি নিশ্চিত হয়ে উত্তর দাও। আমি শিওর যে যেহেতু ওই যেখানে গুলিটা ভরা হয় সেটা যেহেতু রিভলভ করে ব্যারেলে গুলিটা আসে, সেই জন্য ওটা রিভলভার বলে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? তুমি গোলা, বন্দুক, বোমা, তাও ওইগুলোর থেকে অনেক দূরে। তোমার এই উত্তরটাই তাহলে নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ছোঁড়ার সময় গুলি ভর্তি চেম্বারগুলো ঘুরে ঘুরে আসে বা রিভলভ করে বলে অস্ত্রটির নাম রিভলভার। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 25 নম্বর তোমার পকেটে নিয়ে নিয়েছো। সাবধানে রাখো, আর 25 জোগাড় করতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। মোহর, মাকে আন্দাজ করতে পারো মা তোমার কাছে কি চান? মারা তো সবসময় চায় যে আমরা অনেক অনেক বড় হই, কিন্তু আমার এই সাকসেসফুল হওয়ার প্রসেসে মানে আমি মাকে একদম সময় দিতে পারি না, যেটা নিয়ে আমার মা মাঝে মাঝে একটু কমপ্লেন করে। কারণ আমাদের তো অনেকক্ষণ শুটিং হয়, তো শুটিং থেকে ফিরে আমি ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে আবার শুটিংয়ে চলে যাই। তো মায়ের সাথে গল্প বা আড্ডা যেটা আগে হতো সেগুলো এখন আর হয় না। খুব ঝগড়াও হয় মায়ের সাথে। কি নিয়ে ঝগড়া হয় কেন? অনেক কিছু নিয়ে ঝগড়া হয়, মানে মা আমাকে ফোন করে, আমি ফোন তুলতে পারি না, শুটিংয়ে যাচ্ছি, তারপর আমি কল ব্যাক করলাম, তখন মা ফোনটা তুললো না, এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল।
ওর ব্যাপারে আপনার কি অবজারভেশন বা না, আপনি কি বলতে ও চান? একটা কথা বললো কি মার অনেক কমপ্লেন আছে, কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। আমি এটা আমার দুঃখ, আমি ফিল করি এটা ভীষণ, যে আমাকে মনে হয় যে ও আমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, ওকে আমি কিছু গেলে বলতে পারছি না, সেটা আমি ফোন করে বলবো ভাবি, সেটাও যদি ফোনেও বলতে না পারি তখন হয়তো দুদিন কেটেই গেল, বলাই হলো না, সেটা একটু খারাপ লাগে, তখন একটু রিয়াক্ট করি, বলি হয়তো ওকে এইটা। আপনার কি কখনো কখনো একটু বিপন্ন বা একটু ভয় হয় যে অনেকটা বেশি সময় ওকে আপনি পাচ্ছেন না আগে যতটা পেতেন? হয় ঠিক নয়, আর যখন ও ফেরে তখন কাজ সেরে ফেরে তখন মনে হয় যেন সব কথা ওকে বলি, কিন্তু ও শুনতে চায় না, কারণ ওর ভালো লাগে না, টায়ার্ড হয়ে থাকে, রেগে যাই ভীষণ রেগে মাঝে যায়। মাঝে কি এখন আমি বাড়ি ফিরলাম, এখন কেন আমাকে সবকিছু বলছো, পরে শুনবো এই নিয়ে অ্যাট টাইমস খুব ওভার রিঅ্যাক্টও করে ফেলি। সেটার জন্য হয়তো কোনোদিনও অ্যাপোলোজাইজ বা সরি বলা হয়নি। এক এক সময় এরকম হয় যে এত কাজের চাপ থাকে, আমি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে বলে আমি আর করবো না, আর ভাল লাগছে না, আমি বাড়িতে থাকবো, আমি করবো না। তখন আবার মাই আমাকে বলে যে না, ওটা তোর রেসপন্সিবিলিটি, তোকে করতে হবে, মানে মাই বোঝায়। আবার রেগে গেলে মাই বলে যে ঠিক আছে করতে হবে না, সেটা নিয়েও ঝগড়া হয়। ঝগড়া কে বেশি চেঁচায়? আগে মা চেঁচাতো, এখন আমি চেঁচাই। মা আগেই বলেছে তুমি। তা তুমি এটা এই অনুষ্ঠানের জন্য মানে এটা জানতে পারলাম কি ও একটু অ্যাপোলজি চাইলো, এমনি তো সামনে তো বাড়িতে বলে না যে ভুল হয়ে গেছে। ক্ষমা তো আমি চাইছি, তবে আগে কোথাও এটা বলার সুযোগ পাইনি। আজকে হ্যাপি প্যারেন্টস ডেতে এসে সিরিয়াসলি আমি এটা বলতে পেরে খুব হালকা ফিল করছি। এইবারে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক দাও তাহলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। তোমার ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে সেটা দেখে নাও। ষোলোশো 50 মিটার উচ্চতায় পূর্ব সিকিমে অবস্থিত এই শহরটি সিকিমের ব্যবসা বাণিজ্যের অন্যতম পীঠস্থান। অপরূপ সুন্দর ও অত্যন্ত ব্যস্ত এই শহরটিতে নেপালি, ভুটিয়া, শেরপা অধিবাসীদেরই মূলত বাস। ট্যুরিজম ও বৌদ্ধিস্টদের প্রাণকেন্দ্র এই শহর। এখানকার বিখ্যাত ফ্লাওয়ার শো, রোপওয়ে, এমজি মার্গ দেখতে অসংখ্য মানুষ ভিড় করে প্রতিদিন। এখান থেকেই যাত্রা শুরু হয় নাথুলা পাস, ছাঙ্গু লেক ও বাবা মন্দিরের উদ্দেশ্যে। সিকিমের রাজধানী এই শহর রাতের অন্ধকারে ঝকঝক করে দূর থেকে। এই শহরটির নাম কি? এই শহরটির নাম কি? সিকিম গেছো কখনো? না। নর্থ বেঙ্গল গেছো? বাহ। গ্যাংটক। তুমি যে উত্তর দেবে সেটা আমি নেব। তুমি আমাকে প্রশ্ন করতে পারো না, তুমি উত্তর দিতে পারো। গ্যাংটক। যদি এই প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে মায়ের প্রথম ইচ্ছে পূরণের জন্য। নিশ্চিতই উত্তর দাও। গ্যাংটক। গ্যাংটক। তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল তা দিয়ে তোমার প্রথম ইচ্ছে পূরণ হলো কিনা, অর্থাৎ উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। देवशंकर दा, ये गैंगटॉक है, सिक्किम का कैपिटल गैंगटॉक। তুমি যে উত্তরটা দিলে সেটা একেবারে ঠিক হয়েছে। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। মায়ের আঙুল আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে ঠান্ডা ছায়া
ওই যে খুলে যখন দেখলে ওখানে তো তোমার জামা কাপড় থাকবে, তুমি তাই বলেছো। আমারও মায়েরও। তুমি মার একটি আলমারিতে থাকো, সেটা জানো কোথায়? সে আলমারিটা কোথায় রাখা আছে? হ্যাঁ, মায়ের মনের ভেতরে। সেই আলমারিটা মাঝে মাঝে খুলতে হয়, খুলে দেখতে হয় সব চকচকে আছে কিনা, সব পাট আছে কিনা, সুন্দর আছে কিনা। সেই আলমারিটা মাঝে মাঝে খুলো। মায়ের মনের ভেতরে যে আলমারিটি তোমার জন্য বরাদ্দ আছে, সেইটি হচ্ছে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলমারি। ঋষি, মোহরের প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার ইচ্ছে পূরণ করতে চাই। তোমার দ্বিতীয় প্রশ্নটা কি আছে খুব মন দিয়ে দেখো এবং উত্তর দাও, দেখা যাক। এটা হলো চানা বাটোরা। বলুন তো ভারতবর্ষের কোন জায়গার খাবার এটা? চানা বাটোরা এটি কোন প্রদেশের খাবার? চানা বাটুরা। মোহর, তুমিও খুব মন দিয়ে ভেবে নাও, উত্তরটা যদি জানা থাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো। খুব সম্ভবত পাঞ্জাব মনে হচ্ছে, ভুলও হতে পারি। পাঞ্জাব? মানে নর্থের খাবার এইটুকু শিওর, নর্থ ইন্ডিয়ান। বেশ, উত্তর দাও। পাঞ্জাব। পাঞ্জাব নেব? একদম। বেশ, পাঞ্জাব। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না? এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা দিয়ে তোমার প্রথম ইচ্ছে পূরণ হলো কিনা, অর্থাৎ এটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এটা ভারতবর্ষের অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু মূলত নর্থ ইন্ডিয়ার পাঞ্জাবের খাবার। পাঞ্জাব, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো ঋষি। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। চলো আমরা উৎসব করি, আমরা উদযাপন করি, এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। দেখো তো, এই এই জিনিসটি তুমি চেয়েছিলে তো? একদম। হ্যাঁ, এটা মার হাতে তুলে দাও। আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল, এবার নিশ্চয়ই বলবে না? ঠিক আছে তো? অনেক কিছুই তোমাকে এরকম করে তুলে দিতে হবে মায়ের হাতে, কিন্তু শ্রেষ্ঠ উপহার হচ্ছে যখন তুমি নিজেকে হালকা করে মায়ের কোলে তুলে দিতে পারবে, মা তোমায় আদর করতে পারবে এবং আনন্দ পাবে, যেমন এই এক্ষুনি মা আনন্দ পাচ্ছেন। দুজনেরই একটি করে ইচ্ছে পূরণ হয়ে গেছে, অতএব আমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে হবে দুজনের জন্যই। তাই তোমার কাছেও জানতে চাইবো তোমার দ্বিতীয় ইচ্ছে কি, তারপর তোমার কাছে জেনে নেবো তোমার দ্বিতীয় ইচ্ছে কি। আমার নিজের বাড়ি সল্টলেকে, তো কাজের জন্য আমাকে এখানে এসে টলিগঞ্জে এসে থাকতে হয়, সেখানে আমরা বেশি ফার্নিচার নিয়ে আসিনি, তো তাই জন্য মায়ের জন্য একটা ডিজাইনার মিরর ইচ্ছে করছে। বাহ, দারুণ সুন্দর ইচ্ছে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার ফ্যামিলি, মানে বলতে গেলে পুরো বোস বংশ শ্রী আনন্দময়ীমার খুব বড় ভক্ত, এবং ওনার একটা আশ্রম আছে আগরপাড়ায়, তো সেখানে যদি কিছু ডোনেট করা যায়। আশ্রমের জন্য অনুদান, এইভাবে ভাবা যেতে পারে, এবং এটা করলে মার তৃপ্তি হবে। একেবারেই তাই, খুব আনন্দ হবে। আমরা চাই দুজনের ইচ্ছেই পূর্ণ হোক। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য সেকেন্ড লেভেলে তোমাকে আরো 50 স্কোর করতে হবে। তুমি যদি মনে করো যে এক্ষুনি জাদু প্রশ্ন নিয়ে আমি দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলবো, তাহলে এখনই জাদু প্রশ্ন চাইতে পারো, কারণ ওটা 50 নম্বর বরাদ্দ আছে। চাও? না, ওটা পরের জন্য আরো পরে। তোমার সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো, বোঝো, তারপর উত্তর দাও। तुम फिर से हार जाओगे राहुल। मैं 8 साल से प्रैक्टिस कर रहा हूँ, मैं नहीं हारूंगा। Don't hit me.
that. অঞ্জলি এবার কি করবে? লাথি মেরে ফেলে দেবে ওকে। তাই নেব এই উত্তরটা? একদম। আমি নিজে বাস্কেটবল খেলতাম। তাই নাকি? হ্যাঁ, আমি আমার স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম। বাহ, বাহ, বাহ। আমরা রিজনালসও খেলেছি, তারপর ন্যাশনাল টিমে সিলেকশন হয়, কিন্তু খেলতে পারি না তখন ক্লাস 12-এ পড়তাম বলে। আর মা খুব একটা খেলতে দিত না, কারণ পড়ে যেতাম, রোদ্দুরে খেলতে তো কালো হয়ে যেতাম আর কেটে যেত। মা বলতো, আরে মেয়ে হয়েছিস, কালো হয়ে যাচ্ছিস, হাতে পায়ে দাগ হয়ে যাচ্ছে, হাত ভেঙে যাবে, তারপর তোর বিয়ে কি করে দেবো, এইসব বলতো। দিয়ে তারপর আর কন্টিনিউ করা হয়নি। অবভিয়াসলি আমি মডেলিং শুরু করি, বাট মাঝে মাঝে এখনো খুব ইচ্ছে করে খেলতে। কোর্টে এরকম লাথালাথি করেছো? টেকনিক্যালি আমি প্রচুর মারপিট করেছি। মারপিট করেছো? কিন্তু কেউ কোনোদিনও বলতে পারে, কেউ ফাউল ফাউল দেয়নি, কোনোদিনও। কিন্তু যার লেগেছে সে হাড়ে হাড়ে টের পেয়েছে যাকে বলে। একদম। চো হাড় খুব শক্ত, সাবধানে থাকতে হবে। বেশ, দেখা যাক তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নিই। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে, শুভেচ্ছা। তুমি পৌঁছে গেছো 75-এ। বেশ ঋষি, জবরদস্ত খেলছে কিন্তু, দেখতেই পাচ্ছি। এবং ফাউল না, ফেয়ার খেলছে। ফের খেলছি। বেশ, 3 নম্বর প্রশ্নটা কি আছে খুব মন দিয়ে দেখো, তারপর উত্তর দাও, দেখে নাও। ওকে। आपको बताना पड़ेगा इस स्पोर्ट्स का नाम क्या है। এই ওয়াটার স্পোর্টটির নাম কি? জেট স্কি, মানে জেট স্কিং যাকে বলে। তুমি নিশ্চিত হও, উত্তর দাও। হ্যাঁ, আমি গোয়াতে গেছি, তো আমার মনে হয় এটা জেট স্কিংই হবে। মানে নিজে ট্রাইও করেছি। ট্রাই করেছো? জেট স্কিং। তুমি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? মনে হয় ঠিকটাই বলেছে। সেটা তো আমার মনে হয়, তুমি নিশ্চিত নও, কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, তাই আমরা দেখে নিতে চাই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা কি ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। इस स्पोर्ट्स का नाम है जेट स्की। ये अंडमान सी साइड में फेमस है। জেট স্কি, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো আবার। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 75-এ। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। বেশ, দেখি এইবারে তোমার সামনে 4th কোয়েশ্চেনটা কি আসছে, খুব মন দিয়ে দেখো, উত্তর দাও, দেখা যাক।
এই ওপরের ছবিটার সঙ্গে নিচের 3টে ছবির একটা সম্পর্ক তৈরি করতে হবে, বার করতে হবে। একটা লুকোনো সম্পর্ক আছে। তুমি যদি চাও মায়ের সাহায্য নিতে পারো, অবশ্যই নিতে পারো। তোমার দুটো সাহায্য আছে, তার মধ্যে একটা নিতেই পারো। একটা হেল্প নি। না, মার কাছ থেকে সাহায্য নিতেই হবে। কিছু একটা বিনুনি, 3 রকমের হয়, খেজুরে বিনুনি, কলা বিনুনি। দ্বিতীয়টা একটা হিন্ট দাও। ওই যে সমুদ্র। হ্যাঁ, সাগর বিনুনি। ওপরে কি আছে? আয়না, আয়না, চিরুনি। চিরুনি। তো খেজুর বিনুনি, কলা বিনুনি আর সাগর বিনুনি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ। এবার দেখে নি মার সাহায্য নিয়ে তুমি যে উত্তরটা দিলে, সেই উত্তরটা দিয়ে তুমি মায়ের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারলে কিনা, অর্থাৎ তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো, দেখা যাক। তার মানে তুমি যে উত্তরটা মার সাহায্য নিয়ে দিয়েছো সেটা একেবারে সঠিক হয়েছে। মার জন্য দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। মা নিজেকে আয়নায় সাজাবে আর মেয়ে দূর থেকে দেখবে, এর চেয়ে বড় উৎসব আর কি হতে পারে। এইবারে তোমাকে বলি, তুমি যেহেতু 100 স্কোর করে ফেলেছো, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার তোমার মায়ের জন্য। ঋষি, মোহরের দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। তা উল্টো দিক থেকে তোমার কিরম মনে হচ্ছে? মানে তোমাদের প্রেমের ফাঁদের মতো চরিত্রটা যখন ওর সঙ্গে একটু ঝগড়া করতো, হ্যাঁ, সেটা মনে হচ্ছে যে বেটা এগিয়ে যাচ্ছে। না, একেবারেই না, কারণ এখন ওই ঝগড়ার ফেজটা আমরা পেরিয়ে এসছো। এখন সত্যিই প্রেমের ফাঁদে পড়েছি। মানে এখন ভালোই লাগছে। ভালোই লাগছে। মনে হচ্ছে আমার ইচ্ছেগুলো যেন ও দখল করে নেই। করুক, হ্যাঁ, কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আমি এখানে জিততে আসিনি, কিন্তু আমার একটা ওরকম ভেতরে ওই অ্যাটিটিউডটা সবসময় থেকে যায়, জেতার, মানে আই প্লে টু উইন। মা কি বলেন এ ব্যাপারে? আপনার ছেলে লড়াকু আছে, মানে জিততে চায় সব সময়? হ্যাঁ, ছোটবেলা থেকেই? হ্যাঁ, ছোটবেলা থেকেই। যেমন ক্রিকেট পাগল, মাথায় একবার খুব চাপলো ক্রিকেট ক্রিকেট, এমন শুরু করলো যে দিনের পর দিন ওই প্র্যাকটিস করছে তো করছেই, করছে তো, এসো বাড়িতে এসো, পড়তে এসো, বা স্কুলে দেরি হয়ে যাচ্ছে, ওর কোনো মানে এ নেই। আপনার তখন খুব চিন্তা হতো? হ্যাঁ, চিন্তা তো হতোই, যে পড়াশোনা হবে না, কি হবে। কিন্তু ওর পড়াশোনাটা বাদ দিয়ে ওর বাকি সব ওর খুব ভালো লাগে, আগে ওর কাছে মনে হয়েছে। তখন আপনি কি ভাবতেন? আপনি তখন কিছুটা উপরওয়ালাতে ছেড়ে দিয়েছিলাম যে মা তুমি আছো। এখন মনে হয় যেন না, ঠিক আছে, আজকে এইখানেও যতটুকু মানে পেরেছে, আজকে ওর জন্য আজকে আমি আপনার মতো একজন ব্যক্তিত্বের সামনে আমি বসেছি, এটা ভেবেও এখন আমার ভালো লাগছে। মানে আমার তো ভালো লাগছে আপনার সামনে বসেছি বলে। মা যে এক্ষুনি বললো আমার জন্য তোমার সামনে বসতে পেরেছে, আজকে এই মানুষটার জন্য আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি বলবো। সেটা বিশ্বাস করো? একেবারেই তাই। এই মানুষটা যা করেছে আমার জন্য, যেমন মানে
বলা মানে বলতে পারবো না, ইটস এন্ডলেস। মানে নিজে সব কিছু স্যাক্রিফাইস করে, জীবনের সব সুখ স্যাক্রিফাইস করে আমার চাহিদাগুলো পূরণ করা। আমি অ্যাকচুয়ালি খুব ডানপিটে ছেলে। আমার বাবার সঙ্গে আমার তেমনভাবে বনিবনা ছিল না, মানে বলাটা ভুল হবে, বাবা নেই, কিন্তু বাবাকে আমি আইডলাইজ করি। বাবা এখন নেই? না, 6 বছর আগে গত হয়েছেন। আচ্ছা। এখন বাবাকে হারিয়ে বুঝতে পারছি বাবা কি ছিল আমার জীবনে। বাবাকে আমি মানে আইডলাইজ করতাম, বাবা আমার হিরো, কিন্তু সেইভাবে কোনোদিন বলে উঠতে পারিনি বাবাকে। কেন? ভুল লোকজনদের পাল্লায় পড়ে আমার জীবনটা উচ্ছন্নে যাচ্ছিল একটা সময়, সেখান থেকে বের করে এনেছে শুধুমাত্র আমার মা, আমার দিদি। তুমি এইভাবে বলছো কেন? ঘটনাটা কি? ভালোবাসা, প্রেম ঘটিত। আমি বলেছিলাম আজকে শুরুতে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। প্রেম ঘটিত হতে পারে, কিন্তু সেই প্রেমটাও কিন্তু একতরফা ছিল। যেমন আমার তরফ থেকে ছিল প্রেম। তাই অত মরিয়া ছিলে? উন্মাদ হয়ে গেছিলাম, একটা বিতৃষ্ণা এসে গেছিল পরিবারের প্রতি তখন। তোমার? হ্যাঁ, আমার দিদি আর মা আমার পাশে না থাকলে আজকে হয়তো আমি এই দুনিয়াতেই থাকতাম না, টু বি ভেরি অনেস্ট। আমার একটা ক্ষোভ রয়ে যাবে জীবনে যে আমার বাবা আমার সাকসেসটা দেখে, মানে যতটুকুই সাকসেস দেখে যেতে পারলো। নিশ্চয়ই, তুমি তো একটা কাজ করো, তোমাকে এত মানুষ জানে এবং তুমি অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো। আরে তুমি তো আসল মানুষ, তুমি তো খাইটা পুড়েছো। এইসব দিয়ে কথা রাখ। যে প্রেম তোমাকে একদিন বিপথগামী করেছিল, দেখবে সেই প্রেমই তোমাকে একদিন ফিরিয়ে আনবে, অন্য উপায়ে, অন্য রঙে, অন্য চেহারায়। আমাদের জীবন থেকে আমরা এটা জানি, সেই আশায় আছি। মোহর, উল্টো দিকে এইসব কথা শুনতে শুনতে কিরম ভালো লাগে না? তোমার কি মনে হয় এইসব অভিজ্ঞতাগুলো শুনলে? প্রেম করিনি বলবো না, ডেফিনেটলি করেছি। তারপর তো যেটাই করেছি সবসময় মায়ের সাথে ডিসকাস করেছি। তা তোমার কি অবস্থা এখন? আছে যেটাই আছে, মা জানে। সেটা মার সঙ্গে আলোচনা করা আছে? এই রে, মনে হচ্ছে ঠিক পথেই আছে এখন। না। হ্যাঁ, এটা কন্ট্রাডিকশন। ওটা ঠিক আছে, ওটা উইথ হ্যাঁ? টাইম যদি আমি ঠিক হই তাহলে মা নিশ্চয়ই আমার পয়েন্টগুলো বা আমি যেটা ফিল করি সেটা মা নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি মা ঠিক হয় তাহলে আমি মায়ের কথাগুলো বুঝতে পারবো। খুবই একটা আমরা সুন্দর জায়গায় পৌঁছলাম, যেখানে একটা সংশয় থাকে, সংশয়কে টপকে যাওয়ার বিশ্বাসও থাকে। ঋষি, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার চতুর্থ যে প্রশ্নটা সামনে আসবে, শোনো, দেখো, তারপর উত্তর দাও। দেখা যাক। लागे रे लागे रे लागे रे नयनवा लागे रे लागे रे लागे रे लागे रे लागे रे नयनवा लागे रे लागे रे जब से तेरे नैना मेरे नैनों से लागे रे जब से तेरे नैना मेरी नैनों से लागे रे तब से दीवाना हुआ सबसे बेगाना हुआ रब भी दीवाना लागे रे रब भी दीवाना लागे रे हो जब से तेरे नैना मेरे नैनों से लागे प्लीज come with me এদিকে একটু ডান্স করতে तन मैं लब करता ते मतलब करता बाहों में आ छोड़िए बस आज रात के लिए साडी तो दसी है अदा सटते हो जाने पिता बाहों में आ छोड़िए बस आज रात के लिए सुबह होने ना दे साथ होने ना दे एक दूसरे को हम सोने ना
तेरा हीरो ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ मैं तेरा हीरो सुबह होने ना दे साथ खोने ना दे एक दूसरे को हम सोने ना दे मैं तेरा हीरो ओ ओ ओ ओ ओ ओ ओ ओ ओ मैं तेरा हीरो झुमका गिरा दे झुमिला ले अगर नजर से नजर मिटा दे नच के दिखा दे सबकी धड़कन भी कदम से कदम मिला दे लहरों पे चाल बिछा दे दिल को यूं बेहाल बना दे सारे दीवाने मान देखी कोई ऐसी गो hey लख लख परदेसी girl hey nobody like my desi girl hey लख लख परदेसी girl सब तो सोनी सादी देसी girl who's the hottest girl in the world my desi girl ठुमका लगाई के she rock your world my desi girl who's the hottest girl in the world my desi girl ठुमका लगाई के she rock your world my desi girl girl. ধন্যবাদ ধন্যবাদ রিক Thank you so much. ঋষি। বলো। এই যে তিনটে গান শুনলাম বেশ, এবার তোমাকে বলতে হবে এই গানগুলো যারা গেয়েছেন তাদের নাম কি, কোন সিঙ্গাররা গেয়েছেন? প্রথম গানটা জব সে তেরে নैना শান, से तेरे नैना मेरे नैनों से लागे रे দ্বিতীয় গানটা सुबह होने ना दे साथ होने ना दे एक दूसरे को মেকা সিং। मैं तेरा हीरो हाँ हीरो मैं तेरा हीरो झुमका गिरा दे झुमिला ले अगर वो नजर তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ করতে পারো, যদিও উত্তর দিতে না পারে। বেশ, दिखा दे सबकी धड़कन भी कदम से कदम मिला दे আমার কেন জানি না সোনু নিগম মনে হচ্ছে। তাহলে তোমার উত্তরটা কি? শান, মেকা সিং এবং সোনু নিগম মনে হচ্ছে। নেব উত্তরটা? নিয়ে নাও। তাহলে তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? আমরা রিকের কাছে জেনে নিই তুমি কি ঠিক বললে না ভুল বললে। রিক, First song was जब से तेरे नैना मेरे नैनों से, that was Shan. Second হচ্ছে সুয়া হোনে না দে সাথ মিকা সিং, দুটোই একদম কারেক্ট। বাট লাস্টটা হচ্ছে দেশি গার্ল মাই দেশি গার্ল শঙ্কর মাধব। তাই তোমার উত্তরটা ভুল হলো। কিন্তু তাতে কিছু অসুবিধে নেই, এই কারণে যে তোমার হাতে এক জাদু প্রশ্ন আছে, একাধিক প্রশ্ন এখন অবশিষ্ট আছে। বেশ রিক, কি আর বলবো, তুমি এত সুন্দর গান শোনালে, আর কি কিছু শোনাতে চাও? হ্যাঁ শোনাতেই পারি। শোনাও এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো, দেখো চারিদিকে কত যে ফুল সে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছ আমায়, তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছ আমায়, খুলে দাও মনেরই ধার আমি এসেছি কাছে তোমার, এ এ এ তারা তিরা রা রা শিবারা বাবি দিদি তুতুরু তারারি রা 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 যারা না 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 রে 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 দারাতি দারাতি দারারি দারি
এবার তোমার পালা। তোমার 3 নম্বর ইচ্ছেটা কি একটু জানতে চাই। আমার মা রান্না করতে খুব ভালোবাসে আর খুব ভালো রান্না করে। আর মা ওই রান্নার মানে কিচেনের জিনিসপত্র কালেক্ট করতে আমার ওটা একটা মায়ের শখ। তো মায়ের জন্য কিচেন সেট। তো মা রান্না করতে ভালোবাসে কার জন্য? তুমি কি খাও? দেখে তো মনে হচ্ছে না। আমি খাই। এখন মার সাথেও সব থেকে বড় সম্পর্ক হচ্ছে খাওয়ার সময়, কারণ ওকে খাইয়ে দিতে হয়। ও তাই নাকি? নাহলে আমি মানে পুরোটা খাই না। খাওয়াটা পুরোটা খায় না, ওর ভালো লাগে না। আমি খাইয়ে দিলে ওর ভালো লাগে। মা রাঁধবে, মা খাইয়েও দেবে। বেশ, তোমার 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন, মানে তোমার 5th কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো, তারপরে উত্তরে দাও। দেখা যাক। সিজলারে ধোঁয়া তৈরি করতে কি ব্যবহার করা হয়? যদি তুমি না পারো মার সাহায্য নিতে পারো, সেক্ষেত্রে তোমার দ্বিতীয় সাহায্য নেওয়া হয়ে যাবে। নিয়েই নি সাহায্য। বেশ, নাও। মা বলছে ড্রাই আইস। ড্রাই আইস। ড্রাই তা আইস। তুমি কি সেটা নিতে চাও উত্তর হিসেবে? ঋষি, যদি তোমার অন্য কিছু মাথায় আসে তুমি সেটা ভেবে রাখতে পারো, চ্যালেঞ্জ করতে পারো। ড্রাই আইস। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চারকোল। নিশ্চিত হয়ে বলছো তো? একদম। চারকোল। যদি মোহরের ঠিক হয় তাহলে ও পাবে 25, মানে ও পৌঁছে যাবে 125-এ। আর যদি তুমি ঠিক বলো তাহলে তুমি পৌঁছে যাবে 100-তে। আর যদি তোমার ভুল হয় তাহলে তোমার 25 আরো কমে যাবে। মোহর জানিয়েছে ড্রাই আইস, তুমি বলছো চারকোল। উত্তরটা আদতে কি আমরা দেখে নিই। যে কোনো ফ্যাট জাতীয় খাদ্যবস্তু, ঘি, মাখন। বলা উত্তর মোহরের এবং ঋষির চ্যালেঞ্জ করা দুটো উত্তরই ভুল হলো। তুমি 100-তে ছিলে, 100-তেই রইলে। আর তুমি ছিলে 75-এ, তোমার 25 বাদ হয়ে গেল, তুমি চলে গেলে 50-এ। তোমাকে আরেকটু লড়াই চালাতে হবে, কিন্তু তোমার সামনে জাদু প্রশ্ন আছে। তুমি সেটা এখনই নিয়ে একেবারে দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারো। চলো, হয়ে যাক। হয়ে যাক। হয়ে যাক। জাদু প্রশ্ন নিচ্ছে, তুমি মুখিয়ে থাকো। যদি চ্যালেঞ্জ করতে পারো তুমি কিন্তু 50 পাবে, যদি তোমার উত্তর ঠিক হয়। আর যদি চ্যালেঞ্জ করে ভুল হয় তাহলে তোমার 50 কাটা যাবে। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার চেয়ে নেওয়া জাদু প্রশ্নটি তোমার সামনে হাজির হচ্ছে, দেখে নাও। এই যে সামনে যে ছবি দেখছো, যা ইঙ্গিত করা হচ্ছে তাতে কোনো একটি শব্দের রং ঠিক নেই। কোন শব্দটি? জার্নালিজম। রেড কার্পেট, গ্রিন সিগন্যাল, হোয়াইট টুথ, ইয়েলো জার্নালিজম বলে আমরা কিছু জানি না। জানো না, জানি না। পঞ্চাশ নম্বরের প্রশ্ন। মানে এখানে কোনটা অড ওয়ান আউট সেটা হ্যাঁ। বলতে গেছো তো? রং ঠিক নেই, রং ঠিক নেই।
রেড কার্ড এবং না থাকার কারণটা ব্যাখ্যা করতে হবে, নিশ্চয়ই লজিক আছে একটা। রেড কার্পেট হয় আমরা সবাই শুনে থাকি, গ্রিন সিগন্যাল মানে গো আহেড, হোয়াইট টুথ দাঁতের রং সাদা, হলুদ জার্নালিজম মানে জন্ডিস জার্নালিজম হয় না, জার্নালিজমটা বাদ মানে অড ওয়ান আউট। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? ও চায় না মানে আমি শিওর, এত বিশ্বাস? একেবারেই তাই, আমি শিওর। থ্যাংক ইউ মিশ। তুমি ঠিক উত্তর দিলে না ভুল উত্তর দিলে আমরা এবার পরখ করে নিই, দেখা যাক। ব্লুটুথ। এই যে ইয়ালো জার্নালিজম বলছো, এই শব্দটা আমরা জানি, আচ্ছা যাকে আমরা বলি যে সেন্সেশনাল খবর, আচ্ছা মানে যেটা অনেকে বলেন সঙ্গত নয়, এরকম খবর করা উচিত নয়, কিন্তু সেটা খবর, কিন্তু উচিত নয়, একটা সেন্সেশন তৈরি করে। আচ্ছা ইয়েলো জার্নালিজম, রেড কার্পেট, গ্রিন সিগন্যাল, টুথ, কি হতো উত্তরটা? ব্লুটুথ। ব্লুটুথ। তাই তোমার এই যাত্রায় পাওয়া উত্তরটা ভুল হলো। তুমি 50-এ আটকে রইলে অসুবিধে কিছু নেই, এখনো তোমার প্রশ্ন বরাদ্দ আছে, ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করে তুমি আরো নাম্বার নিয়ে তুমি পৌঁছে যেতে পারো তোমার ইচ্ছে পূরণে, কোনো চিন্তা নেই। এটা দুশ্চিন্তা হচ্ছে তোমার, এটাকে কাটাবার জন্য তুমি কি করো যখন তোমার চিন্তা হয়? সত্যি কথা বলতে আমার প্যাশন হচ্ছে গান, গান বাজনা। যখন টেনশন হয় তখন একটু গাও? গাই বা গান শুনি। শোনো, বেশ, তাহলে পাশে গিটার রয়েছে, হয়ে যাক, হয়ে যাক দুকলি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, হ্যাঁ দিও তোমার মালাখানি, বাউলের এই মনতারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, হ্যাঁ তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার। হৃদয়ে জুড়ে
বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এবং তোমাকে বলি, তোমার নিশ্চয়ই এখন অনেক স্বচ্ছন্দ লাগছে, হালকা লাগছে। লাগছে হ্যাঁ? অনেকটাই। মোহর, জাদু প্রশ্ন অপেক্ষায় আছে। এবার আমি জাদু প্রশ্নটা মনে হচ্ছিল তোমার মুখ থেকে। তুমি আছো 100-তে, পৌঁছতে চাও তোমার 150-তে। বেশ, এটা হলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা দেখে নিই তোমার জন্য জাদু প্রশ্নটি কি আছে, দেখা যাক। কাশিতে কতগুলি গলি আছে জানেন তো? 33 কোটি। এই যেমন ধরুন কচৌরি গলি, জিলেবি গলি, এবং এখন যে গলিটা দিয়ে আমি যাচ্ছি এর নাম বেনারসি গলি। বেনারসি শাড়ি বা তার ডিজাইন নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন। তার চেয়ে বরং এর ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু বলি। এই বেনারসি শাড়ি 2009 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সার্টিফিকেট পেয়েছিল। ভারতবর্ষে প্রথম এই জিআই সার্টিফিকেশন পায় আমাদের দার্জিলিংয়ের চা 2004-2005 সালে। তারপর থেকে এ পর্যন্ত প্রায় 250টি দ্রব্য ভারতবর্ষে এই জিআই সার্টিফিকেশন পেয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সার্টিফিকেশনের তাৎপর্যটা কি? তাৎপর্য মানে মানে এই সার্টিফিকেটটা পেলে, জিআই সার্টিফিকেট, তাহলে তোমার কি হয়, আসলে আদতে কি পাওয়া যায়, মানে এটা কি বোঝায়? মানে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন সার্টিফিকেট। সার্টিফিকেট, হ্যাঁ, তো ওটা বোঝায় যে ওই জায়গাটার ওটা স্পেশালিটি, যেরকম দার্জিলিংয়ের আরেকটু ভালো করে বোঝাও। যে জিনিসটার এই সার্টিফিকেটটা থাকে সেটাকে আমরা মানে বেনারসি শাড়ি যেটা বেনারসে তৈরি হয় সেটাই অথেন্টিক, যেটা অন্য জায়গায় তৈরি হয় সেটা বেনারসি নয়। তো ওই স্ট্যাম্পটা দিলে ওটা আমরা বুঝতে পারি যে এটা এই জায়গাটারই মানে জিনিস আর এই জায়গাটার নয়। একেবারে অথেন্টিক ওইখানকারই জিনিস, যেমন দার্জিলিংয়ের চা, যেমন বেনারসের শাড়ি, যেমন আমরা অনেক জায়গায় দেখি জয়নগরের মোয়া পাওয়া যায়, কিন্তু জয়নগরের মোয়া তো জয়নগরেরই। যেমন শান্তিপুরের শাড়ি, কাশ্মীরি শল, হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, মনে হয় ঠিকই দিচ্ছে উত্তরটা। যদি এটা ঠিক হয় তাহলে তুমি পৌঁছে যাবে 150-এ, মানে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। এবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রাইটস দিয়ে থাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। একটি নির্দিষ্ট জায়গায় উৎপাদিত দ্রব্যকেই শুধু সেই অধিকার দেওয়া হয়। বুঝিয়ে বলি, এই বেনারসি শাড়ি এটি কিন্তু উত্তরপ্রদেশের 6টি জেলা, যার মধ্যে বেনারস একটি, এই রকম 6টি জেলার বাইরে অন্য কোথাও বানানো শাড়িকে কখনোই বেনারসি শাড়ি বলা যাবে না। ওই একই কথা আমাদের দার্জিলিং টির ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে মধু জ্যাঠার কাছ থেকে যে জানতে পারলাম যে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো তুমি 1 লাফে 50 দখল করে। সেই ইচ্ছে পূরণের আনন্দে আমরা ভেসে যাব এখন। চলো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি বার্থডে। বেশ, আপনার তো অনেক প্রাপ্তি হলো, ওর কি প্রাপ্তি হলো? তোমার জন্য 2টো প্রশ্ন বরাদ্দ আছে, অতএব তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারছই। মোহর, তোমার 4th উইশের জন্য তোমার কিন্তু বরাদ্দ রয়েছে একটিই প্রশ্ন, কিন্তু তুমি ঋষিকে চ্যালেঞ্জ করে আরও 25 জোগাড় করে তোমার 4র্থ ইচ্ছে ছিনিয়ে নিতে পারো। 4 নম্বর ইচ্ছেটা কি? এই একটু আগেই যে বললাম মাকে সময় দিতে পারি না, মায়ের
খুব ইচ্ছে আছে আমি মাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাই, তো মাকে আন্দামানে ঘুরতে নিয়ে যাব। বাহ, তুমি ওর প্রশ্নগুলো ভালো করে শোনো, কেননা ওটার উপর ভরসা করতে হবে। ঋষি, তুমি 1 ইঞ্চি জমি ছেড়ো না, তোমার 2টি প্রশ্ন আছে। ছাড়ছি তো একেবারেই না। তুমি সেই 2টো প্রশ্নের ঠিক উত্তর দিয়ে তুমি পৌঁছে যাও তোমার ইচ্ছে পূরণে। বেশ, তোমার জন্য বরাদ্দ 5 নম্বর প্রশ্নটা কি আছে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য, দেখা যাক। এই শিশু অভিনেতার নাম কি? সিনেমার নাম মনে আছে? যাদব কি বারাত। হ্যাঁ, বেশ। মোহর, তুমি ভাবতে পারো, চ্যালেঞ্জ করতে পারো। নয় ইমরান খান, নয় আমির খান। যাদব কি বারাত। যাদব কি বারাত মানে 73 কি 74 এর। আমির খান। আমির খান, তুমি চ্যালেঞ্জ করতে চাও? চাও না? জানি না। ইচ্ছে পূরণ করতে গেলে ওর থেকে 25 নিয়ে নিতে হবে। আরেকটা প্রশ্ন আছে তো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। মানে শিওর ভুল করবো আমি। এই শিশু অভিনেতার নাম আমির খান নাকি অন্য কেউ, দেখা যাক। আমির খান, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। 25 আরো বাড়িয়ে নিতে পেরেছো, তুমি পৌঁছে গেছো 75 পয়েন্টসে। মোহর, তোমার শেষ প্রশ্ন সামনে আসবে, ভালো করে দেখবে, শুনবে, তারপর উত্তর দেবে। দেখে নাও। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর হোক ভাঙা তবু এলো জোছনা। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর হোক ভাঙা তবু এলো জোছনা। ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর স্বপ্ন বাসর করি রচনা।
জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। একটা গান শুনলাম, গানটা কার গাওয়া এবং গানটা কার ওপর পিকচারাইজেশন করা হয়েছিল? নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে চ্যালেঞ্জ করার জন্য রেডি। আরে না রে, আমি নিজেই জানি না। আকাশে গানটা কার গাওয়া? চুপি পিকচারাইজেশন গেস করছি সুচিত্রা সেন, বাতাসে নিশিরাত। আর গানটা লতা মঙ্গেশকর। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? এই গানটা যেটা আমরা এতদিন শুনে এসেছি এবং আমাদের মুখে মুখে ফেরে, সেই গানটি গেয়েছেন গীতা দত্ত। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর। আর এটি যার ওপরে ছবিটা করা হয়েছে সেই নায়িকার নাম মালা সিনহা। ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর। আর ফিল্মের নাম পৃথিবী আমারে চায়, উত্তম কুমার, মালা সিনহা। বিখ্যাত গান, বিখ্যাত দৃশ্য। সেই হেতু তোমার উত্তর ভুল হলো। ঋষি, তুমি আছো 75-এ। তোমার জন্য আজকের শেষ প্রশ্ন অপেক্ষা করে আছে। শান্ত হয়ে উত্তর দাও, এটা পারলে 100 এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। খুব মন দিয়ে দেখো, বোঝো, তারপর উত্তর দাও। দেখা যাক। মাঞ্জা তৈরিতে কোন গুরুত্বপূর্ণ উপকরণটি ব্যবহার করা হলো না? দেখলামই না ফার্স্ট। তুমি ঘুড়ি উড়িয়েছো তো? হ্যাঁ, বেশ। পাগল মাঞ্জা ছিলাম। দিয়েছো কখনো নাকি দেখেছো? মাঞ্জা দিতে দেখেছি আমি। বেশ। মাঞ্জাতে কি ব্যবহার হয়? অ্যারোরুট, কাঁচের টুকরো, কাঁচের টুকরো দেয়নি মনে হয়। কাঁচের টুকরো দেওয়া হয়নি। তোমার উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। যদি এই প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে তোমার 100 হবে। তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। আর যদি ভুল হয় তাহলে আজকে এইখানেই আমাদের থেমে যেতে হবে। আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল, কাঁচের টুকরো বা কাঁচের গুঁড়ো, সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। মাঞ্জা তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কাঁচের গুঁড়ো। কাঁচের গুঁড়ো ছাড়া মাঞ্জায় ধার হয় না। কাঁচের গুঁড়ো, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো তোমার 100 নম্বরে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার পাবে। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কাটালি। সুন্দর লাগছে বেশ। সুন্দর লাগছে বেশ। মোহর আজকে পয়েন্ট স্কোর করেছে 150, তুমি করেছো 100। অতএব আজকের বিজয়ী মোহর
এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5,000 টাকার গিফট ভাউচার, এটা তোমার হাতে তুলে দিলাম। এখানে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা স্পেশাল শাড়ি, এটা তোমার মায়ের জন্য। হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে, যেহেতু তুমি আজকের বিজয়ী, 2 nights 3 days ফ্রি স্টে। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়ে। এখানে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5,000 টাকার গিফট আছে, এটা তুমি ব্যবহার করতে পারো। একটি বিশেষ শাড়ি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, তোমার মায়ের জন্য। পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আমরা এই মুহূর্তে সবাই প্রেমের ফাঁদে। প্রেমের নানা রকম রূপ থাকে। এই যে বাৎসল্য, মায়ের সঙ্গে বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের যে ভাব ভালোবাসা, সে ভালোবাসার রূপ অন্য, চেহারা অন্য, কিন্তু সেটাও একটা ফাঁদ। ওই ফাঁদ কেটে আমরা কেউ কখনো বেরোতে চাই না, বরং বারে 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 ওই ফাঁদেই পড়তে চাই। ওই বাবা মার তৈরি করা ভালোবাসার ফাঁদ যেটি, সে ফাঁদে যেন আমরা চিরকাল পড়ে থাকতে পারি। এই কথাটা ওরা দুজন আজকে মনে করিয়ে দিল নানা নাছিলায়। আমরাও ধন্য হলাম সব মিলে, মোহরকে, ঋষিকে, এবং সর্বশেষে বলি জি বাংলার প্রেমের ফাঁদেকেও আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। আর সবশেষে সবচেয়ে বেশি শুভেচ্ছা আপনাদের, কেননা আপনারা যেভাবে আমাদের ফাঁদে ফেলেছেন, আপনারা যেভাবে হ্যাপি প্যারেন্টস ডে দেখেন বৃহস্পতি শুক্র শনি রাত্রির ঠিক 9:30, তাকেই বলে সত্য সত্য প্রেমের ফাঁদ। শুভরাত্রি, ধন্যবাদ।